লঞ্চ থেকে কোনো মতে বাক্স প্যাটরা নিয়ে নামলো পলাশ। দুটো বড় ব্যাগ, একটা সুটকেস, কম ভারী তো নয়। নদীর ঘাটটায় নতুন সংস্কার হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। একটা সাইনবোর্ডে লেখা হরিনাথপুর খেয়াঘাট। পলাশ অবশ্য গাড়িতেও আসতে পারত, তবে অনেক ঘোরালো পথ। তার চেয়ে শিয়ালদা থেকে ট্রেন ধরে তালঘোল হয়ে ঘাট পার করে আসাই বেশ সুবিধাজনক। রোদটাও এখন বেশ চড়া। বেলা 3:30 বাজে। পলাশ মোবাইল ফোনটা বের করে রজত ঘোষালকে ফোন করল। রজত ঘোষাল হরিনাথপুর গ্রামীণ ব্যাংকের হেড ক্যাশিয়ার। তিনিও বছর কয়েক আগেই বদলি হয়ে এখানে আসেন। তেমন একটা পুরনো লোক নন। ওনারই পলাশকে নিতে আসার কথা। পলাশ এই গ্রামীণ ব্যাংকের ব্যাংক ম্যানেজার হিসাবে বদলি হয়ে এসেছে। আগামীকাল জয়নিং, তাই আজই চলে এসেছে পলাশ। রজতবাবুর সঙ্গে ট্রেনে বসেই কথা হয়েছিল পলাশের, কিন্তু ওনার তো দেখাই নেই। ফোনটাও ধরছে না রজতবাবু। পলাশ কতক্ষণ বা দাঁড়াবে আর? নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল পলাশ। মিনিট কয়েক পরে একটা গরুর গাড়ি আসতে দেখে তাতেই চেপে বসল। খান 12টা কল করেও রজতবাবুর পাত্তা পাওয়া গেল না। অগত্যা তার অপেক্ষা না করেই পলাশ যাবে কায়েতপাড়া। ওদিকেই রজতবাবুর বাড়ি। গরুর গাড়ি চলতে শুরু করেছে। খানিকটা এগোতেই একটা গলার স্বর কানে এলো পলাশের। কে যেন দূর থেকে চিৎকার করছে, ও স্যার, ও স্যার। পলাশ এদিক সেদিক তাকিয়ে দেখতে পেল এক ভদ্রলোক দূর থেকে হাত মেরে চেঁচাচ্ছে। পলাশ গরুর গাড়ি থামালো। রজতবাবু কাছে এগিয়ে এলেন। কি ব্যাপার বলুন তো? আপনার তো 3:30-এর মধ্যে আসার কথা ছিল। ঘড়িটা দেখুন একটু। রজতবাবু কাদা মাখা মুখটা রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন, সরি স্যার, আসলে ছিলাম এখানে, রাস্তা একটা বিপদে পড়ে দেরি হয়ে গেল। একদম কাদা মাটি মেখে ঘুরছেন কেন? আর বলেন কেন, সার একটা বড় সার, মানে ওই সাইকেলের সামনে এসে পড়ল। সরু পুকুর পাড়ের পথ, রাস্তা, কি করি বলুন, পড়ে তো যাব, তাই না? এরকম কাদা মাটি মেখে ঘুরছেন কেন? আর ফোনটা ধরেননি কেন? আর ফোন, ও ফোন মনে হয় জল কাদায় একেবারে খারাপ হয়ে গেছে। শুধু বাজছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা চলুন, লাগেনি তো? মানে হাত পা ঠিক আছে তো? হ্যাঁ, তা ঠিক আছে। আপনি একেবারে কোয়ার্টারেই যাবেন তো? হ্যাঁ। তাহলে ওই ভট্টাচি পাড়ার দিকেই চলো। আবার গরুর গাড়ি চলতে থাকলো। কাদামাখা চেহারায় বসে রজতবাবু। গোলগাল চেহারার তার, চকচকে টাক। মাথার পেছনের দিকে হালকা চুল রয়েছে, যেন কঞ্চির বেড়া দেওয়ার মতো। ভট্টাচি পাড়ার সামনে এসে থামলো গাড়িটা। একটা দোতলা পুরনো পাকা বাড়ির সামনে। পাশে বিরাট তালপুকুর। তালপুকুরে কালচে ঝলে পাকুর গাছে ছায়া পড়ছে। পরন্ত বিকেলে আবু ছায়া অন্ধকার নেমে এসে মায়াবী করে তুলছে তালপুকুরের চারপাশটা। রজতবাবু বললেন, এই যে আপনার থাকার জায়গা, ভালো না? হ্যাঁ, বেশ নিরিবিলি, ভালোই। আসুন আসুন, পুরনো বাড়ি, তবে অসুবিধার কিছুই নেই। আমি নিজে এসে গত সপ্তাহে সব ঝাড়পোছ করিয়ে রেখেছি। ওই যে দেখছেন ডান দিকটা, ওখানে একটা টানা বারান্দা আছে, দক্ষিণ খোলা, দিব্যি হাওয়া খালি। আসলে পুকুর আছে না, খুব ঠান্ডা, গরম তেমন লাগবে না। আর এই এই তো আষাঢ় মাস পড়েই গেল। ঝড় বৃষ্টি তো এখন রোজকার ব্যাপার। এখানে সব ভালো জানেন, কিন্তু রাস্তাঘাটটা এখনো উন্নতি নেই। কাঁচা রাস্তা, কাদায় প্যাচ প্যাচে হয়ে থাকে। রজতবাবু গেট খুলে ভেতরে ঢুকে এলেন। গরুর গাড়ির চালক ব্যাগপত্র নামিয়ে দিলেন গেটের ভিতরে। রজতবাবু বললেন, আপনি ভেতরে চলুন, ব্যাগপত্র লক্ষ্মী নিয়ে যাবে খন। এই একতলা ঘরটায় থাকবে, এটাই গুছিয়ে রেখেছি। জানলাটা খুললেই বারান্দা, আর এ পাশ দিয়ে গেলেই বারান্দায় বসতে পারবেন। ও পাশে বাথরুম আছে। এখানে আপনার সঙ্গে লক্ষ্মী থাকবে। রান্না বান্না কাজকর্ম নিয়ে আপনার ভাবনা নেই। বাজার হাট কাছেই, ও সব লক্ষ্মী করে দেবে।
টাকা পয়সার ব্যাপারে না হয় আমি কথা বলে দেব, বাকি আমি তো আছি। যা লাগে একবার ফোন করে দেবেন, শুধু আমি হাজির হয়ে যাব। দেখুন, এখানে আমি একাই থাকতে পারবো, কারোর থাকার দরকার নেই। না না, বুঝতে পারছেন না, রাত বিরিতে কখন কি দরকার হয়। লক্ষ্মী না হয় আপনার ঘরেই থাকবে, নিচে বিছানা করে। এমনিতে ভালো, অসুবিধা হবে না আপনার। না না, ওকে বলবেন কাজ ছেড়ে চলে যেতে। তাছাড়া আমার মা চলে আসছে দুদিনের মধ্যেই। ও, তবে তো ভালোই, বেশ বেশ। দাঁড়ান দাঁড়ান, লক্ষ্মীকে ডাকি। লক্ষ্মী, লক্ষ্মী। রজতবাবু জোরে হাঁকলেন। পলাশ বিরক্ত হয়ে চুপ করে বসে রয়েছে চেয়ারে। থাকার জায়গা পলাশের মন্দ লাগেনি, তবে এই লক্ষ্মীর এখানে থাকার ব্যাপারটায় পলাশ অস্বস্তি বোধ করতে শুরু করেছে। তাছাড়া একটা অচেনা মহিলা থাকবেন এখানে, এই বিষয়টা বিরক্তিকর। রজতবাবু লোকটাও অদ্ভুত। পলাশ মনে মনেই ঠিক করল, রজতবাবু চলে গেলে লক্ষ্মীকে সোজাসুজি বলে দেবে যে এখানে কাজ সেরে বাড়ি যাও, থাকবার দরকার নেই। রজতবাবু মুখের হাতের কাদা শুকিয়ে সাদাটে হয়ে গেছে। উনি ডাকতে লক্ষ্মী এসে দাঁড়ালো ঘরে। পলাশ ভ্রু কুচকে তাকিয়ে রয়েছে লক্ষ্মীর দিকে। এ কে? এটাই লক্ষ্মী নাকি এটা অন্য কেউ? রজতবাবু বললেন, এই যে, এই হলো লক্ষ্মী, লক্ষ্মীকান্ত দাস। আর লক্ষ্মী, এটাই হচ্ছে স্যার, সব কাজকর্ম যা বলবেন করবি। হ্যাঁ। লক্ষ্মী এগিয়ে এসে দাঁড়ালো। লম্বা চওড়া পেশিবহুল দুটো হাতে করে নিয়ে এলো পলাশের সুটকেস আর ব্যাগ। খালি গা, কাঁধে একটা গামছা আর পরনে একটা লুঙ্গি তার। কুস্তিগিরের মতো পোক্ত চেহারা তার। পলাশ যেন একটু হকচকিয়ে গেল। তার মানে লক্ষ্মী মেয়ে নয়। এ কথা ভেবেই পলাশ আশ্বস্ত হবে নাকি আশ্চর্য হবে তা বুঝতে পারল না। রজতবাবু বললেন, আমি তাহলে আসি স্যার, লক্ষ্মী রইল, চিন্তা নেই। বলেই রজতবাবু বিদায় নিলে। লক্ষ্মী লোকটা ভালোই, পলাশের খারাপ লাগেনি। কম কথা বলে, কাজ করে অনেক। রজতবাবুর বিপরীত। রজতবাবু বকেই চলেন, কাজ করেন যা সবই গোলমাল। হ্যাঁ, এটা পরদিন ব্যাংকে গিয়ে ভালোই টের পেয়েছে পলাশ। দিন দুই কেটে গেল পলাশের এখানে। ভালোই লাগছে পরিবেশটা। সারাদিন পর বারান্দায় গিয়ে বসে পলাশ। সকালে উঠে পুকুর পাড়ে হাঁটে। লক্ষ্মীর সঙ্গে একবার হাট বাজারটাও ঘুরে দেখেছে। পলাশের মাকে এখানে আনার খুব ইচ্ছে। মা খুঁতখুঁতে স্বভাবের আর ঘরকুনো। মাকে আনাটা কঠিন, তবে পলাশের মন মানে না। একা এক ফালি ঘরে বসে কি করবে মা? শরীরটাও ভালো নয়। এখানে থাকলে পলাশেরও সুবিধা হবে। পলাশ ঠিক করেছিল জায়গা দেখাশোনা করে তবেই মাকে আনবে। মাকে অবশ্য সবটা বলেনিও, বদলির জায়গায় জানায়নি। গ্রাম মোটে পছন্দ নয় মায়ের। কে বলবে যে সেই মাই নাকি এককালে গ্রামের মেয়ে বউ ছিল? সে অবশ্য কতকাল আগের কথা, পলাশ অত শত জানে না। মা ছাড়া আর ঘনিষ্ঠ কাউকেই দেখেনি পলাশ। আত্মীয় বলতে এক মামা। বাবা মারা গেছে সেই ছোটবেলায়, তাকে মনেও নেই পলাশের। মা নাকি বাবা মারা যাওয়ার পরপরই গ্রাম ছেড়ে চলে এসেছিল মামার বাড়িতে। মামা থাকতেন কলকাতায় একটা ভাড়া বাড়িতে। সেখানে থাকতে থাকতেই আজ এতগুলো বছর পেরিয়ে গেছে মা ছেলের। পলাশকে একা হাতেই বড় করেছেন ওর মা। সেলাই জানতেন ভালো, ব্যাস ওটাই লেগেছিল কাজে। পলাশ এখন নিশ্চিন্ত। এখানের পরিবেশ ভালো, মাকে আনাই যায়। লক্ষ্মীটাও বেশ ভালো স্বভাবের, মার যত্নই নেবে। পলাশ ঠিক করল পরের দিনই বেরিয়ে পড়বে, শনিবার। বাড়ি গিয়ে রাতটুকু কাটিয়ে পরদিন মাকে নিয়ে ফিরবে রবিবার বিকেলে। সকাল থেকে মেঘ করেছে। পলাশ মাকে নিয়ে এসেছে হরিনাথপুরে। একটা গাড়ি ভাড়া করেই এনেছে। ট্রেনের ওঠানামা ঘাট পার করাতে ব্যথা আছে তার মায়ের। কোয়ার্টারে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। পলাশের জোড়াজুড়িতে আসতে রাজি হয়েছে নোরমা। পলাশ বলল, এই সময় এই বাড়িটাই একেবারে নিরিবিলি আর ফাঁকা। পলাশের মা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে চুপ করে, চশমার আড়ালে থাকা চোখ দুটো বিস্মিত। ঘিয়ে রঙের শাড়ির আঁচলটা হাতে গায়ে জড়ানো, কাঁচা পাকা চুলের খোপা ঢলে পড়েছে ঘাড়ে। শ্যামলা গায়ের রংটা বয়সের ভারে আরো খানিকটা অনুজ্জ্বল হয়ে গেছে।
পলাশ মায়ের কাপা হাতটা ধরে বলল, মা এসো, এখন অন্ধকার বলে কিছু বুঝতে পারছো না, কিন্তু জায়গাটা খারাপ না। তুই যে বললি মুর্শিদাবাদ টাউনের দিকে তোর কোয়ার্টার। না হলে তুমি আসতে নাকি? আর তাছাড়া তেমন একটা গন্ডগ্রাম তো নয়, কাজের লোক আছে, তোমার অসুবিধা হবে না। এসো তো। বলেই পলাশ হাতটা ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল মাকে। লক্ষ্মী এগিয়ে এসে ব্যাগপত্র নিয়ে গেল। ও লক্ষ্মী, অবাক হয়েও না, লক্ষ্মীকান্ত নাম ওর। আমিও প্রথমে চমকেই গিয়েছিলাম। লক্ষ্মী কথা তেমন বলে না, ওর কাজ করে। চা করে এনে টেবিলে রাখল। পলাশের মা একপাশে চুপ করে বসে রইল, চোখ মুখ শুকনো। পলাশ বলল, রাগ করেছো? দুদিন থেকে দেখো, খারাপ লাগলে না হয় তোমাকে রেখে আসবো। আমাকে মিথ্যে বলে এখানে না আনলেই পারতিস। পলাশ আর কিছু বলে না। পলাশের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে, বোধহয় এভাবে না আনলেই ভালো হতো। লক্ষ্মী এখানে থাকে না, সারাদিন কাজকর্ম সেরে রাতে বাড়ি চলে যায়। সামনেই ওর বাড়ি। পলাশের ঘরের পাশের ঘরটাই পলাশের মায়ের। রাতে খাওয়া দাওয়া সেরে পলাশ শুয়ে পড়েছে। পলাশের মাও শুয়ে রয়েছে। ঘুম আসেনি তার। ঘণ্টাখানেক আগেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। প্রচণ্ড বাজ পড়ার শব্দ। দমকা হাওয়ায় আপলকা জানলার পাল্লাটা ঢকঢক করে নড়ছে। এদিকে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তাই হ্যারিকেন মুছে তেল দিয়ে রেখে গেছে লক্ষ্মী। পলাশের মা হ্যারিকেনটা জ্বেলেছে। টিমটিমে হলদে আলোয় ঘরটা গাঢ় হলদে ক্যানভাসের মতো লাগছে। পুরনো কড়িবরকারের ছাদটা যেন অন্ধকারে আরও দূরে মনে হচ্ছে। ঘরটাও যেন ক্রমশ বাড়ছে আর কমছে, হয়তো আলোর খেলা। ঢকঢক করে নড়তে থাকা জানলার পাল্লাটা হঠাৎ দমকা হাওয়ায় দরম করে খুলে গেল। বৃষ্টির ঝাপটা এসে ঘরের মেঝে ভিজে গেছে। বিদ্যুতের ঝলকানিতে চারিদিকটা যেন জ্বলে উঠল। পলাশের মা জানলাটা বন্ধ করতে গেল। কালো লম্বাটি গ্রিল আর বাইরের দিক দিয়ে কাঠের পাল্লা। পলাশের মা গ্রিলের ফাঁক দিয়ে দুই হাত বের করে পাল্লাটা টানতে গেল। ঠিক তখনই চোখ পড়ল বাইরের দিকে। তালপুকুরের কালচে জলে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, আর জলটা ছিটকে উঠছে। আকাশের বুক ছিঁড়ে আলোর ঝলকানিতে চারপাশটা দিনের আলোর মতো স্পষ্ট দেখা গেল। পলাশের মায়ের বুকটা ছ্যাঁত করে উঠল। তালপুকুরের পাশের যেন লম্বাটে বাহুর মতো দেখাচ্ছে। পাকুর গাছের ডালগুলো যেন লম্বাটে বাহুর মতো দেখাচ্ছে, যেন ক্রমশ এগিয়ে আসছে। পলাশের মা জানলার পাল্লাটা কোনো মতে টেনে আটকে দিল। প্রায় পুরোটাই ভিজে গেছে ঝাপটায়। একটা গামছা নিয়ে সবে মাত্র হাত মা মুছছে, আবার জানলার পাল্লাটা খুলে গেল দড়াম করে। পলাশের মা পিছন ফিরে তাকাতেই চমকে উঠল। শিহরিত কণ্ঠে বলল, কে? জানলার কালো লম্বা গ্রিল দুটো ধরে আছে দুই হাতে। শিউলি এক পাশে সরে এসে কাঁপা গলায় বলল, কে? কে ওখানে? জানলার গ্রিল ধরা দুটো কালচে হাতের মাঝখানে দেখা গেল দুটো চোখ, জল জলের সাদাটে এক জোড়া চোখ। পলাশের মা ঘরের এক পাশে সিটিয়ে গিয়ে বলল, কে? কে তুমি? দুটো জীর্ণ কাঠের মতো হাতের চাপে গ্রিলটা খুলে গেল। ফাঁকা জানলা দিয়ে যেন ঘাটটা উল্টে ঘুরিয়ে মাথাটা ঢুকিয়ে দিল ভিতরে। পলাশের মা চিৎকার করে উঠল, পলাশ! পলাশ! জানলার ওই ফাঁক দিয়ে মাথা গলানোর পর সে সারা শরীরটা টেনে হিচড়ে ভেতরে ঢুকিয়ে নিল কোনো মতে। দেখে মনে হলো সারাটা শরীরের হাড় মরমর করে গুড়িয়ে গেছে তার। সে জানলার নিচে হাত পা মুড়ে বসল। একটা কালচে একখণ্ড কাপড় গায়ে জড়ানো। হ্যারিকেনের হলদে টিমটিমে আলোয় ফুটে উঠছে তার চেহারা। শুকনো কাঠের মতো হাড় বেরোনো কঙ্কাল সার দেহ তার। নারীর শরীরের ভঙ্গি আর অবশিষ্ট নেই। বুকের কাছের মাংস যেন পাঁজরে সিটিয়ে ঢুকে গেছে। হাতের আঙুলগুলো ঠিক ওই পাকুর গাছের মতো নেমে আসা ঝুড়ির মতোই লম্বাটে ফ্যাকাশে। চোয়াল যেন নিচে ঝুলছে। কোটরে ঢুকা সাদাটে চোখগুলো যেন গিলে খেতে আসার মতো। চাহনিতে তার রক্ত পিপাসা। চুলগুলো বটের ঝুড়ির মতো ঝুলন্ত। সে এবার তার সাদাতে ঠোঁট দুটো ফাঁক করে হাসল।
দাঁতবিহীন কালো গহ্বরের মতো মুখ ভিতর থেকে চুইয়ে পড়ছে কালচে রক্ত। কর্কশ ক্ষণক্ষণে গলায় হাসির যেন বাঁচ পড়ার শব্দকে ছাপিয়ে কানে বাঁচতে লাগলো পলাশের মায়ের খিলখিলিয়ে হাসতে হাসতে সে ক্রমশ এগিয়ে আসতে থাকে। পলাশের মা চিৎকার করে ওঠে। পলাশ! পলাশের মা জ্ঞান হারায়, মাটিতে লুটিয়ে পড়ে তার দেহ। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে আসে পলাশ। মা, ওমা, ওমা ওঠো, কি হলো? ওমা! পলাশ দেখে খোলা জানলা থেকে আসা বৃষ্টির জলে ভরে গেছে ঘর। জানলার পাল্লা দুটো জোরে জোরে দুলছে, হ্যারিকেনের আলোটা কাঁপছে। পলাশের ডাকে কিছুক্ষণের পর চোখ খুলল তার মা। কি হয়েছে? পড়ে গিয়েছিলে জানলা বন্ধ করতে গিয়ে? ইস, পুরো ভিজে গিয়ে। ওঠো ওঠো ওঠো। পলাশের মায়ের চোখে ভয়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানলার দিকে। পলাশ আবার বলল, আমি বন্ধ করে দিচ্ছি জানলা, তুমি শাড়িটা বদলে নাও। জানলাটা কালকে সারাতে হবে। ছিটকিনিটা পুরনো বলে বোধ হয়। আরে তুমি হাঁ করে ওদিকে কি দেখছো? ওঠো। পলাশের মা কোনো রকমে উঠে বসে, কথা বলতে পারে না। পলাশ চলে যাওয়ার সময় কাপা গলায় বলে, এখানেই থাক না বাবা, যাস না, কোথাও যাস না। আমার আমার ভয় করে। তুমি আবার কবে থেকে এত ভয় পাও? আচ্ছা ঠিক আছে। শোন না বাবা, এখানে থাকতে হবে না, চল চল বাড়ি চল। এই চাকরির তো দরকার নেই। এতক্ষণ নিজে আসতে চাওনি, এখন আবার আমাকেও থাকতে দেবে না? মা, এরকম করলে হয়? অচেনা জায়গা মানিয়ে নিতে দুদিন তো লাগবে, থাকতে থাকতে সয়ে যাবে। অত ভেবো না, শুয়ে পড়ো। পলাশের মা আর কিছু বলতে পারেনি। সে রাতটা কোনো রকমে কাটে। পরের দিন সকালেও মেঘলা, চারিদিকে জল থই থই করছে। গতকাল রাতের বৃষ্টিতে তোলপাড় হয়েছে চারিদিক। আজও সম্ভবত বৃষ্টি হবে। আকাশে গাঢ় কালো মেঘ। সকাল থেকেই পলাশের মা জেদ ধরে বসেছে এখানে কোনো মতেই থাকবে না। এই নিয়ে একচোট ঝগড়াও হয়েছে পলাশের সঙ্গে। লক্ষ্মী এসে নিজের কাজ করছে। পলাশ বেরোনোর সময় চিন্তিত গলায় বলল, লক্ষ্মী, আমি আসছি। রজতবাবু ফোন করেছিলেন, ক্যাশ ভোল্টে জল ঢুকেছে মনে হয়। ভেবেছিলাম যাব না, কিন্তু যাই হোক, তুমি মাকে দেখো। হ্যাঁ, আমি আজ তাড়াতাড়ি চলে আসবো। লক্ষ্মী মাথা নাড়ল। পলাশের মা চুপচাপ ঘরে বসে। সারাদিন কেটে গেল। পলাশ ফিরল বিকেলে। আকাশ আরো গুমোট কালো হয়ে এসেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। লক্ষ্মী বাড়ি চলে গেল তাড়াতাড়ি। সন্ধে নেমেছে সবে মাত্র। দূর থেকে ভেসে এলো শঙ্খধ্বনি, যেন কেউ যুদ্ধের সূচনা করল। পলাশ ঘরে ঢুকেই দেখল মা আজ অনেক বেশি শান্ত। তবে সেই শান্তি স্বাভাবিক নয়, যেন গভীর অবসাদ তাকে ঘিরে ধরেছে। বিকেলে সেই গুমোট অন্ধকারে মায়ের মুখের রেখাগুলো অদ্ভুত দেখাচ্ছে। পলাশ বলল, মা, আজ ব্যাংকে যা অবস্থা, ভল্টে জল ঢোকেনি ঠিকই, কিন্তু ফাইলপত্র সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। রজতবাবু তো হড়বড়ে লোক, শুধু শুধু আমায় টেনশনে ফেলে দিলেন। কিন্তু তুমি এভাবে বসে কেন বলো তো? চা খেয়েছো? পলাশের মা কোনো উত্তর দিল না। জানলার বাইরে তখন তালপুকুরের কালচে জলটা বাতাসে তোড়ে উঠলে উঠছে। হঠাৎ একটা তীব্র বিদ্যুতের ঝলকানিতে পুরো ঘরটা দিনের আলোর মতো জ্বলে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই পলাশ দেখল তার মায়ের চোখের মণি দুটো স্থির হয়ে গেছে। পলাশের মা চাপা কণ্ঠে বলল, কাল বাড়ি যাব। বৃষ্টিটা কমলেই রেখে আসবো। আমি একা না, তুইও আমার সাথে যাবি। সম্ভব নয় মা। পলাশের মা যেন কাকুতি মিনতি করে উঠল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। বলল, বিপদ বাবা, বিপদ, এখানে বিপদ। থাকিস না এখানে, চল চল আমরা চলে যাই। আমার কথাটা শোন বাবা, এ জায়গাটা ভালো নয়। সত্যি করে বলো তো মা, কি হয়েছে? পলাশের মা যেন ভয়ে কুঁকড়ে গেছে। পলাশের এই প্রশ্নের উত্তর হয়তো সে দিতে পারবে না, কিন্তু এই উত্তর তার জানা নেই। পলাশ বার কয়েক জিজ্ঞেস করার পরে ওর মা কিছুই বলেনি, শুধু পলাশের হাত দুটো ধরে কেঁদেছে। বিড়বিড় করে কি সব বলছে, তার কোনো কথাই পলাশ বোঝেনি।
মায়ের ওই অদ্ভুত আচরণ, কান্নাকাটি আর বারবার ফিরে যাওয়ার আরতি ওর মনের মধ্যে একটা অস্বস্তি জন্ম দিচ্ছিল। ও ভাবল মা হয়তো সত্যি একা থাকতে পারছে না, বা গ্রামের এই পরিবেশটা সহ্য হচ্ছে না। কিন্তু ঠিক কিসের ভয়? এই প্রশ্নের কোনো উত্তর ওর কাছে নেই। রাত বাড়ছে, গতকাল থেকে কারেন্ট নেই। পলাশ ওর ঘরে শুয়ে পড়েছে। হ্যারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে। পলাশের মা সেদিকে তাকিয়েই বসে রয়েছে, যেন ওইটুকুই তার সব। এত অন্ধকারে ওইটুকুই আশার আলো। বাইরে বৃষ্টির বেগ বাড়ল। বাতাসের শস্য শব্দে পুরনো বাড়ির পাল্লাগুলো আচার খাচ্ছে। পলাশের মা দেখল ঘরের দরজার নিচ থেকে কি যেন গড়িয়ে আসছে। জল, বৃষ্টির জল। হ্যারিকেনটা উঁচু করে ধরে দেখতেই তার বুকটা চ্যাট করে উঠল। রক্ত, রক্তের স্রোত যেন ঘরে ঢুকে আসছে। জানলাটা খুলে গেছে দমকা হাওয়ায়। জানলার ওপাশ থেকে কে যেন তাকিয়ে রয়েছে হা করে অপলক দৃষ্টিতে। এ তো সেই কাল রাতে দেখা। না, আর কিছু ভাববার নেই। পলাশের মা ঘাটের এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়েছে। গলা থেকে তার স্বর বেরোচ্ছে না। পলাশের মা চোখ বন্ধ করে দু হাতে মুখ চেপে গুমড়ে কেঁদে উঠল। এবার ঠিক তখনই তার কাঁধে একটা হাতের স্পর্শ ঠিকরে উঠল পলাশের মা। ঠান্ডা ভিজে হাতের স্পর্শ। সেই ভয়াবহ নারী এবার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। আটকে উঠল পলাশের মা। কাপা গলায় হাঁপাতে হাঁপাতে বলল, কে কে তুমি? এবার সেই ছায়ামূর্তি আরো স্পষ্ট হলো। বলল, শিউলি, এই শিউলি, আমায় বলে গেছিস? না না, আমি তোমায় চিনি না, চিনি না তোমায়। কে তুমি? তুমি কে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। বলে কেঁদে উঠল পলাশের মা। সে আবার বলল, আমাকে চিনতে পারছিস না শিউলি? পারছিস না? না না, পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। আমি আমি চাপাদি রে। চিনি না, চিনি না, আমি ও নামে কাউকে জানি না। যাও যাও যাও, দয়া করে যাও, চলে যাও, আমায় ছেড়ে দাও। কেন ভয় পাচ্ছিস কেন? তাকিয়ে দেখ, আমি কত অপেক্ষা করেছিলাম। এতদিনে এলি বল? হ্যাঁ, পলাশের মা দু হাতে কান চেপে বলল, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য কি এত অপেক্ষা করলাম বল দেখি? হ্যাঁ, তোর একবারও আমার কথা মনে পড়েনি না? আমি একা কতকাল এখানে পড়ে রইলাম জানিস? অপেক্ষা করলাম, তারপর খোকা এলো। না না না, কি না? খোকা কত বড় হয়েছে, আমি এখন রোজ দেখি ওকে। ওকে কিছু করো না, ও আমার ছেলে, কিছু করো না ওকে। জানিস তো, ওকে আমি দেখি, ও আমায় দেখতে পারে না। আমি ওকে ছুতে পারি না। ওর পাশে এসে বসি, ইচ্ছে হয়। না না, এরকম করো না, ওর কাছে যাবে না তুমি। ওকে নিয়ে আমি চলে যাব এখান থেকে। ওকে এখানে থাকতে দেব না, ও থাকবে না এখানে। না। চাপা ঘাড় ঘুরিয়ে তাকালো শিউলির দিকে। ক্ষণক্ষণে গলায় বলল, চলে যাবি? আবার আবার চলে যাবি? তা তো হবে না শুনি। আর যে কারো কোথাও যাওয়া হবে না, কোথাও না। চাপা তার দীর্ঘ ফ্যাকাশে আঙুল দিয়ে শিউলির চিবুকটা ধরার চেষ্টা করল। শিউলি শিউরে উঠল,
কিন্তু তার গলা দিয়ে কেবল একটা গোঙানি বের হলো। ঠিক তখনই চাপা তার অন্য হাতটা শিউলির বুকের উপর রাখল। শিউলি অনুভব করলেন চাপার হাতের নখগুলো তার বুকের পাঁজর ভেদ করে ভেতরে ঢুকছে। হ্যারিকেনের টিমটিমে আলোয় শিউলি দেখলেন তার বুকের উপর থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটকে উঠছে। সে দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ছে চাপা। তার হাসির কর্কশ শব্দ বাইরের বাজ পড়ার শব্দকে ছাপিয়ে কানে বাজছে শিউলির। শিউলি গোঙাতে গোঙাতে ক্রমশ ঢলে পড়ল মৃত্যুর কোলে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে শিউলির ঘরের দরজাটা ভেঙে পড়ল। পলাশ ঘরে ঢুকেছে, তার হাতে টর্চের আলোটা সরাসরি শিউলির ঘাটের উপরে পড়তেই পলাশের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল পলাশের। পলাশ চিৎকার করে উঠল, মা! তারপর ঘরে ঢুকে এসে দাঁড়ালো পলাশ। চাপা পলাশকে দেখে একপাশে সরে গেল। তার সেই হিংস্র জ্বলে ওঠা চোখগুলো যেন মায়ায় ভরা টলটলে নদীর জলের মতো ঠান্ডা হয়ে গেল। রক্তাক্ত হাত দুটো শিউলির রক্তাক্ত পাংশুটের সাদা শরীরটা ছেড়ে দিল। পলাশ শিউলিকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, মা! ও মা! মা! পলাশের কান্না মাখা আর্তনাদে শিউলি আজ আর সাড়া দিতে পারল না। চাপা এগিয়ে এসে বলল, কে তুই? ডাইনি? আমি তুই একটা পিশাচ! ডাইনি আমার মাকে এইভাবে! মা! ও মা! খোকা, আমি তোর মা খোকা, আমি তো তোর মা। ও নয় রে খোকা। চাপার কথাটা যেন কানে এসে ধাক্কা খেল পলাশের। বারবার এই কথাটাই কানে বাজতে থাকলো ওর। আমি তোর মা খোকা, ও নয়, ও নয়। পলাশ শিউলিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। চাপা কাছে এসে পলাশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আয় বাবা, আয় আমার কাছে আয়। ওকে আমি শেষ করে দিয়েছি, দেখ ও আর নেই। ও আর তোকে কোথাও নিয়ে যাবে না রে খোকা। আয় না, আয় বাবা, আয়। চুপ কর ডাইনি! বেরিয়ে যা! আমার মাকে তুই এইভাবে মেরে ফেলে তুই! না খোকা, আমি তোর মা। বিশ্বাস কর বাবা, আমার কথা শোন। অনেক বছর কেটেছে বাবা, আমি অপেক্ষা করে দেখেছি। আজ আমার কথা শোন। শিউলি আর আমি দুই বোনের মতো ছিল। এক বাড়িতে বিয়ে হয়ে যা হলো, এই বাড়িতে আমরা কতদিন একসাথে থেকেছি। তারপর তুই আমার পেটে এলি। শিউলিও তখন মা হবে। সবাই খুব খুশি। একসঙ্গে দুটো সন্তান আসবে বলে কথা। তারপর এমন ঝড় বৃষ্টির রাতে কি হলো ধাইমা? দিদির ছেলে কাঁদলো, আর আর আমার ছেলেটা? ও ধাইমা, বলো না। দুজনের সন্তান প্রসব করেছিলেন ধাইমা। তারপর তিনি জানান যে শিউলির ছেলে মৃত। শিউলি তার মানতে পারেনি। ধাইমাকে চওড়া গলায় হার হাতে ধরিয়ে বিদায় করেছিল সে। সন্তান প্রসবের পর ক্লান্ত চাপা ঘুমে আচ্ছন্ন। তখন চাপার বেশ কিছুক্ষণ পর শিউলি সন্তান প্রসব করে। শিউলি ঠিক করে সন্তান দুটো বদলে নেবে, তাই তার স্বামী পরাণকে ডাকে। সেই রাতে পরাণ এবং শিউলি ঠিক করে চাপার সন্তানকেই তারা নিজের সন্তান বলবে, আর তাদের মৃত সন্তান দেবে চাপাকে। চাপার বিয়ের অনেককাল পরে কোল আলো করে এসেছিল এই সন্তান, কিন্তু শিউলি বারবার মা হতে গিয়েও হতে পারেনি। 3 বার মৃত সন্তান জন্ম দেওয়ার পর এবারও সে মৃত সন্তান জন্ম দেয়। তাই সে আর কোনো মতেই মা ডাক শোনার এই সুযোগ হাতছাড়া করবে না। পরদিন সকালে চাপা চিৎকার করে কাঁদতে থাকে। আমার ছেলেকে নিয়ে নিয়েছে। আমার ছেলে বেঁচে ছিল, আমি মায়ের বাচ্চা জন্ম দিইনি। আমি বিশ্বাস করবো, আমি মরার বাচ্চা জন্ম দিইনি। ও আমার ছেলেকে খেয়ে নিয়েছে, ও নিয়েছে।
চাপা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। পরে জ্ঞান ফিরলে সে পাগলের মতো আচরণ করতে থাকে, একা একা হাসে, আবোল তাবোল কথা বলে, গাছতলায় বসে থাকে। মাঝরাতে পুকুরে নেমে কি যেন হাতড়ায়। সকলে বলে পাগল হয়ে গেছে। এতকাল পর যদিও একটা বাচ্চা হলো, তাও মরা, ওই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে তার। এমনই একদিন শিউলি চাপার খাবারে মিশিয়ে দিল বিষ, মনোক্রোটোফস, চাষের কড়া বিষ। খাওয়ার সাথে সাথেই চাপার মনে হলো পেটের ভেতরে কে যেন জ্বলন্ত কয়লা ঢেলে দিল। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, শুধু ঘর ঘর শব্দ। চোখের সামনে সব নীল হয়ে আসছিল। চাপা কোঙাতে থাকলো। ছটফট করতে করতে ওই তাল পুকুরের পাশের পাকুর গাছের নিচে লুকিয়ে পড়ল। পাকুর গাছের সেই অন্ধকারের কোণে ঝুড়ির আড়ালে কুকড়ে পড়ে রইল চাপা। বিষের জ্বালায় তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে। মুখ দিয়ে সাদা ফেনা এবং কালচে রক্ত বেরিয়ে আসছে। চোখের সামনে পৃথিবীটা ধূসর থেকে নীল, তারপর ঘন কালো হয়ে এলো। কিন্তু মরার আগে চাপা শেষবার দেখল জানলার ওপারে শিউলি দাঁড়িয়ে আছে। শিউলির কোলে সেই শিশুটা, চাপার নারী ছেঁড়া ধন পলাশ। শিউলি হাসছে, আর পরাণ জানলাটা বন্ধ করে দিল। সেই শেষ দেখা। তারপর সব নিস্তব্ধ। তারপর কেটে গেল বেশ কদিন। লোকে নানান কথা বলল। কেউ পাগলি বলে করুণা করল, কেউ কেউ সন্দেহ করল শিউলিকে। তবে তাতে লাভ হলো না। চাপার স্বামী নিরীহ, শান্ত। সে আরো মুষড়ে পড়ল চাপা মারা যাওয়ার পরে। এক রাতে পরাণ ফিরল না। শিউলি অস্থির। পরদিন পরাণের দেহ পাওয়া গেল ওই পাকুর গাছের তলায়। গলায় কালশিটে দাগ, মুখ থেকে চুইয়ে পড়ছে কালচে জমাট হয়ে যাওয়া রক্ত। শিউলি ভয়ে সিটিয়ে গেল তখন। শিউলির বাবা মানে আছে শুধু এক দাদা। তার কাছে শিউলি ছুটে গেল পলাশকে কোলে নিয়ে। তারপর থেকে শিউলি আর পলাশ একে অপরের সঙ্গে থেকেছে এতকাল। ছেলেকে যত্নে মানুষ করেছে শিউলি। কখনো এই গ্রামের নাম অবধি মুখে আনেনি। পলাশকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে শিউলি। তবে চাপা, ওর দোষটা কি ছিল? চাপাও তো মা, তাকে কেন বঞ্চিত করা হলো, মেরে ফেলা হলো কেন? চাপা সমস্তটা বলে কাঁদছে, তাকিয়ে রয়েছে পলাশের দিকে। চাপার কথাগুলো ওর কানে সীসার মতো বাজছে যেন, কিন্তু ওর মন তা মানতে চাইছে না। 30টা বছরের লালন পালন সব কি মিথ্যে হতে পারে? পলাশ তো চাপাকে মা ভাবতে পারছে না। পলাশ শিউলির দেহটা বুকে জড়িয়ে বলছে, কেন করলে মা এমন? কেন? তুমি কি একবারও ভাবলে না ওই ছোট বাচ্চাটাকেও তার মায়ের কোল থেকে আলাদা করা অন্যায়? হ্যাঁ, কেন তুমি নিজেকে এতটা নিচে নামালে মা? শিউলির নিথর চোখের কোল দিয়ে এক ফোঁটা কালচে রক্ত বেরিয়ে এলো। যেন মৃত্যুর পরেও শিউলি পলাশের এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাইছে না। চাপা এবার পলাশের খুব কাছে গিয়ে দাঁড়িয়েছে। চাপা হাত বাড়িয়েছে, পলাশকে ছুঁতে চাইল। চাপা সে কঙ্কালসার হাতটা পলাশের কপাল ছোঁয়ার আগেই পলাশ ছিটকে সরে গেল। ওর চোখে এক অদ্ভুত বিষাদ। শিউলির নিথর দেহটাকে ও আরো জোরে জাপটে ধরল, বলল, মিথ্যা, মিথ্যা, সব মিথ্যে, সব মিথ্যে। চাপার পাশের শিউলির ছায়ামূর্তি এসে দাঁড়ালো, বলল, না বাবা, সব সত্যি। ও মিথ্যে বলেনি। আমি তোর মা নই, কেউ না আমি তোর। খোকা, আমায় বিশ্বাস কর খোকা। তোমার সাথে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু আজ তুমি যা করলে তাও কি নেয়? হ্যাঁ, আমার থেকে আমার মাকে কেড়ে নিলে, আবার আমার একমাত্র আশ্রয়, আমার আর কেউ নেই। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, যাও। চাপা সরে গেল। পলাশ শিউলির দেহটা জড়িয়ে বসে রইল। পলাশের মা বলছে, না বাবা, ও তো মা, ওর দোষ নেই, দোষী তো আমি। সেদিন আমি অন্যায় করেছি, ওকে ক্ষমা করে দিস। পারলে আমাকেও ক্ষমা করিস। ভালো থাকিস বাবা। একবার বাবা বলে ডাক না বাবা, একবার
আমার মা বলে ডাক। মা মা বলে আবারও জড়িয়ে ধরল শিউলির দেহটা। চাপা মিলিয়ে গেল আপনা আপনি। হয়তো বুঝলো পলাশের মনে মা হিসাবে তার স্থান নেই, সেখানে শিউলিরই দখল। পলাশ একা বসে রইল ওই ঘরে। বাইরে বৃষ্টি থেমে গেছে। পলাশ এক পা করে সে জানলাটার দিকে এগিয়ে গেল, যেখান দিয়ে চাপা ভেতরে ঢুকেছে। বাইরে অন্ধকার আর ঝোড়ো হাওয়া তাকে ডাকছে। সে বুঝতে পারছে না কি তার সন্তান। তার মনে হলো এই পৃথিবীতে পলাশ বলে কেউ কোনোদিনও ছিলই না। সে কেবল দুটো জিঘাংসু নারীর মাতৃত্ব লড়াইয়ের মাঝখানে পড়ে থাকা একটা জীবন্ত মাংসপিণ্ড। পলাশ নিজের দুই হাত কানে দিয়ে হাত চাপা দিল, তারপর আর্তনাদ করে উঠল। তার চিৎকার তখন মানুষের গলার স্বর নেই, আছে এক পৈশাচিক যন্ত্রণা। হঠাৎ সেই শান্ত ভোরে দূর থেকে শোনা গেল এক অদ্ভুত শব্দ। কোনো পাখির ডাক নয়, কোনো মানুষের কণ্ঠ নয়, যেন অনেক দূর থেকে এক নারী তার সন্তানকে ঘুম পাড়ানোর গান গাইছে। সে গানে কোনো সুর নেই, আছে শুধু এক পৈশাচিক তৃপ্তি। বোধহয় চাপা গাইছে। হায়রে খোকা গোলটি জুড়ে মায়ার বাঁধন ছিঁড়ে আয়, মায়ের কাছে মায়ের কোলে মা তোকে আজ ঘুম পাড়ায়। হায়রে খোকা গোলটি জুড়ে মায়ার বাঁধন ছিঁড়ে আয়, মায়ের কাছে মায়ের কোলে মা তোকে আজ ঘুম পাড়ায়। ভোরের পাখির ডাকে যখন হরিনাথপুরের আকাশ পরিষ্কার হয়ে এলো, ভোরের আবছা আলোয় ঘরে সেই খোলা জানলা দিয়ে ভিজে মাটির গন্ধ আর পাখির কিচিরমিচির শব্দ ভেতরে আসছে। শিউলির নিথর দেহের উপরে মাথা রেখে পলাশ তখন ঘুমিয়ে আচ্ছন্ন, নাকি এক গভীর সংজ্ঞাহীনতায় তা বোঝা দেয়। ঘরে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্ত আর রজতবাবু। স্যার, স্যার। কিন্তু পলাশ আর চোখ মেলল না। সে তখন এমন এক জগতে পৌঁছে গেছে যেখানে কোনো শিউলি নেই, কোনো চাপা নেই, যেখানে মাতৃত্বের কোনো ভাগাভাগি নেই। তালপুকুরের গভীর অন্ধকারে সে আজ পরম শান্তিতে ফিরে গেছে। ভোরের ওই মায়াবী আলোয় কেবল শিউলির সেই পুরনো সেলাই কলটা থেকে একটা অদ্ভুত ক্যাচক্যাচে শব্দ হলো, যেন কেউ অদৃশ্য হাতে শেষবারের মতো 30 বছরের একটা মিথ্যে সম্পর্কের সুতোটা কেটে দিল।